কোটিপতি মেয়ে চাকর ছেলের কুঁড়ে ঘরে পৌঁছাল। সামনে আসতেই পায়ে লুটিয়ে পড়ল। সত্য জানতে পেরে সবাই কেঁদি ফেলল বন্ধুরা। এই সত্যি কাহিনী বিহারের রাজধানী পাটনার, যেখানে বিখ্যাত হনুমান মন্দিরের কাছে থাকত রামু। মন্দিরের পেছনের সরু গলিতে টিনের চাল আর মাটির দেওয়ালের একটা ছোট্ট কুঁড়ে ঘর, ওটাই ছিল ওর বাড়ি। ভোর 4টের সময় মন্দিরের ঘণ্টার শব্দে ওর ঘুম ভাঙত। বাকি ছেলেরা ওই বয়সে স্বপ্ন দেখে, কিন্তু রামুর চোখে স্বপ্নের চেয়ে বেশি দায়িত্ব ছিল। রামু পড়াশোনায় খুব তুখোড় ছিল। সরকারি স্কুলের মাস্টারমশাই বলতেন, যদি এই ছেলেটা সঠিক সুযোগ পায় না, তবে ও পুরো জেলার নাম উজ্জ্বল করে দেবে। 10ম শ্রেণীতে ও পুরো এলাকায় টপ করেছিল। ওর কাছে আজকেও খবরের কাগজের সেই কাটিংটা যত্ন করে রাখা ছিল, যাতে ওর ছবি ছাপা হয়েছিল। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। রামুর বাবা মন্দিরের পাশে ফুলমালা বিক্রি করতেন। আয় বেশি ছিল না, কিন্তু ঘরের উনুন জ্বলে যেত। মা লোকেদের বাড়িতে থালা বাসন মাজতেন। কোনোভাবে দুজনে মিলে রামুকে পড়িয়েছেন। রামুর স্বপ্ন ছিল যে ও বড় অফিসার হবে। মা বাবাকে এই কুঁড়ে ঘর থেকে বের করে পাকা বাড়িতে নিয়ে যাবে। ও রাজ জেগে পড়ত, মন্দিরের লাইটের নিচে বসে বইয়ের পাতা উল্টাত। একদিন হঠাৎ সব বদলে গেল। খুব বৃষ্টির সময় ছিল। ওর বাবা ভিজতে ভিজতে ফুল নিতে বাজারে গিয়েছিলেন। রাস্তায় একটা ট্রাক ওনাকে ধাক্কা মেরে দিল। শির দাঁড়ায় গভীর চোট লাগল। ডাক্তার পরিষ্কার বলে দিলেন, এখন আর উনি ভারী কাজ করতে পারবেন না। সেদিন প্রথমবার রামু নিজের বাবাকে কাঁদতে দেখেছিল। সেই শক্ত মানুষটা যে সব সময় বলত, আমার ছেলে অফিসার হবে, এখন বিছানা থেকে উঠতেও পারছিল না। বাড়িতে ওষুধের খরচ বেড়ে গেল। মায়ের উপার্জনে কিছুই হতো না, ধার বাড়তে থাকছিল। ঠিক সেই সময় রামুর দ্বাদশ শ্রেণীর রেজাল্ট আসলো। ও আবার টপ করেছিল। ওকে পাটনা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হলো। ফর্ম ফিল আপ করা হলো, অ্যাডমিট কার্ডও চলে আসলো। কিন্তু ঘরের উনুন জ্বালানোই মুশকিল ছিল। এক রাতে ও মাকে লুকিয়ে কাঁদতে শুনল। মা বলছিল, হে ভগবান, আমার ছেলের স্বপ্ন ভেঙে দিও না, প্রয়োজনে আমার জান নিয়ে নাও। রামুর বুক ফেটে গেল। ও চুপচাপ নিজের অ্যাডমিট কার্ডটা তুলল আর পরের মুহূর্তেই ওটা ছিঁড়ে ফেলল। সকালে মা জিজ্ঞেস করলেন, বাবা কলেজে কবে যাবি? রামু হাসল, কিন্তু ওর চোখ দুটো লাল ছিল। বলল, মা, এখন আমি আর পড়ব না, আয় করব, এখন সংসারের আমাকে দরকার। সেদিন থেকে রামু চাকরি খোঁজা শুরু করে দিল। প্রথমে ও দোকানে জিজ্ঞেস করল, তারপর গুদামে, তারপর অফিসে। সব জায়গায় একই প্রশ্ন, অভিজ্ঞতা আছে, সুপারিশ আছে? ওর কাছে না ছিল সুপারিশ, না ছিল টাকা। অবশেষে একদিন মন্দিরের সামনে দাঁড়ানো এক বড় গাড়ির ড্রাইভার ওকে বলল, যদি কাজ চাই তবে আমাদের সাহেবের বাড়িতে চলো, বাড়িতে চাকরের দরকার। রামু কিছুক্ষণের জন্য চুপ থাকল। ও শিক্ষিত ছিল, টপার ছিল, কিন্তু পরিস্থিতি ওকে বাধ্য করেছিল। ও হ্যাঁ বলে দিল। সেদিনও প্রথমবার সেই আলিশান বাংলোর সামনে দাঁড়িয়েছিল। উঁচু গেট, সিসিটিভি ক্যামেরা, ভেতরে মার্বেলের মেঝে। ওর মনে হলো যেন ও অন্য কোনো জগতে চলে এসেছে। মালিক বড় বিজনেসম্যান ছিলেন। বাড়িতে চাকর-বাকরের লাইন ছিল। ওকে কাজ বুঝিয়ে দেওয়া হলো, ঝাড়ু মোছা, গাড়ি পরিষ্কার করা, মেহমানদের জল দেওয়া, বাজার থেকে জিনিসপত্র আনা। প্রথম দিন যখন ও নিজের হাতে মোছার কাপড় ধরল, তখন এক মুহূর্তের জন্য ওর বুক কেঁপে উঠল। ওর মাস্টারমশাইয়ের কথা মনে পড়ল, এই ছেলেটা অফিসার হবে। কিন্তু পরের মুহূর্তেই ও বাবার ওষুধের প্রেসক্রিপশনের কথা মনে করল আর চুপচাপ মেঝে পরিষ্কার করতে লাগল। ওই বাড়িতে একটা মেয়েও ছিল, কোটিপতি বাবার মেয়ে, আধুনিক পোশাক, দামি গাড়ি, চড়া গলা। ও রামুকে প্রথমবার দেখে শুধু এতটুকু বলল, নতুন চাকর, খেয়াল রেখো, ভুল বরদাস্ত করব না। রামু মাথা নিচু করে বলল, জি। দিন কেটে যেতে লাগল। রামু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। কিন্তু একটা জিনিস আলাদা ছিল, ও বাকি চাকরদের চেয়ে বেশি বুদ্ধিমান ছিল। যখন মালিকের অফিসের কাগজ এদিক ওদিক পড়ে থাকত, তখন ও অজান্তেই ভুল এন্ট্রি দেখে ফেলত। অ্যাকাউন্টসের ছোটখাটো গোলমাল ও নজর এড়াত না। পড়াশোনা ছেড়েছিল, মাথা নয়। একদিন মালিক চিন্তিত হয়ে বসেছিলেন। বড় ডিলে লোকসান হয়ে গিয়েছিল। রামু চা নিয়ে ভেতরে গেল। কাগজের উপর নজর পড়তেই ও সাহস করে ধীরে থেকে বলল, সাহেব, যদি কিছু মনে না করেন, তবে এই অঙ্কগুলো হয়তো ভুল যোগ করা হয়েছে। সাহেব প্রথমে রেগে তাকালেন, কিন্তু যখন পরীক্ষা করলেন তখন সত্যি বেরোল, লোকসান বেঁচে গেল। সেদিন প্রথমবার সাহেব জিজ্ঞেস করলেন, তুই কি শিক্ষিত? রামু শুধু বলল, সামান্য সাহেব।
কিন্তু বাড়ির মেয়ের এই ব্যাপারটা পছন্দ হলো না। ওর মনে হতো একটা চাকর নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ও প্রায়ই ওকে খোঁচা মেরে কথা বলতো, বেশি চালাকি দেখিও না, নিজের যোগ্যতার মধ্যে থাকো। রামু প্রতিবার চুপ থাকত। ওর জন্য এই চাকরি শুধু চাকরি ছিল না, এটা ওর বাবার ওষুধ, ওর মায়ের রুটি আর ওর পরিবারের শ্বাস ছিল। পার্টনার ওই আলিশান বাংলোয় কাজ করতে করতে রামুর এখন ৩ মাস হয়ে গিয়েছিল। সকালে সবার আগে ওঠা, পুরো উঠোনে জল ছিটানো, মার্বেলের মেঝেকে এত চকচকে করা যাতে তাতে মুখ দেখা যায়, গাড়ি ধোয়া, তারপর রান্নাঘরে সাহায্য করা, এটাই ওর দিনলিপি হয়ে গিয়েছিল। শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু ও অভিযোগ করা ছেড়ে দিয়েছিল। ও প্রতি মাসে পাওয়া বেতনের মধ্যে নিজের বাবার ওষুধের সুগন্ধ পেত, মায়ের হাতের রুটির উষ্ণতা অনুভব করত। বাড়ির মেয়ে কাব্য মালহোত্রা এখন ওকে নাম ধরে কম আর ওই বলে বেশি ডাকত। ওর বন্ধুদের দামি পার্টি, চড়া আওয়াজে বাজা মিউজিক আর লোক দেখানো দুনিয়া, এসব রামুর জন্য একদম আলাদা জগৎ ছিল। যখনই কাব্যর বন্ধুরা আসত, ও ইচ্ছে করে ওর সামনে বকাঝকা করত। সাবধানে ট্রে ধরো, ফেলে দিলে স্যালারি থেকে কাটা যাবে, ও কর্কশ গলায় বলতো। রামু শুধু জি ম্যাডাম বলে চুপ হয়ে যেত। এক সন্ধ্যায় বড় বিজনেস পার্টি ছিল। শহরের অনেক বড় বড় লোক আসার কথা ছিল। পুরো বাড়িতে ব্যস্ততা ছিল। কাব্য বিশেষ পোশাক পরেছিল, হীরের গয়না, হাতে দামি ফোন। রামু সকাল থেকে দৌড়ঝাঁপ করছিল। ও এক মুহূর্তের জন্য বসে বিশ্রাম করেনি। পার্টি শুরু হলো, হাসি, শোরগোল, গ্লাসের টুংটাং শব্দ। রামু ট্রেতে জুসের গ্লাস নিয়ে হলে ঘুরছিল। ঠিক তখনই কেউ পেছন থেকে হালকা ধাক্কা দিল। ওর ভারসাম্য বিগড়ে গেল আর দুটো গ্লাস নিচে পড়ে ভেঙে গেল। পুরো হল শান্ত। কাব্য সবার সামনে দ্রুত পায়ে এসে রামুকে ঘেরাও করল। তোমার দ্বারা একটা কাজ ঠিকমতো হয় না, কোথাকার বেকুব? রামু কিছু বলার আগেই একটা কষিয়ে চড় ওর গালে পড়ল। আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হল। অনেকে অস্বস্তি বোধ করে এদিক ওদিক তাকাতে লাগল। কেউ কেউ নজর সরিয়ে নিল। রামুর চোখে জল চলে আসলো, কিন্তু ও মাথা নিচু করে নিল। ও ধীরে থেকে বলল, ভুল করে হয়ে গেছে ম্যাডাম, ইচ্ছে করে নয়। কাব্য অবহেলার সাথে বলল, তোমাদের মতো লোকরা কখনো শুধরাবে না, নিজের যোগ্যতা মনে রেখো। ওই রাতে রামু খাবার খেল না। ও ছাদে বসে আকাশ দেখতে থাকল। ওর গালে চড়ের দাগটা জ্বলছিল, কিন্তু তার চেয়ে বেশি ওর আত্মসম্মানে আঘাত লেগেছিল। ওর মাস্টারমশায়ের কথা মনে পড়ল, নিজের ছিঁড়ে ফেলা অ্যাডমিট কার্ডের কথা মনে পড়ল। সকাল হতেই ও মালিকের সাথে দেখা করার অনুমতি চাইল। মালিক অরবিন্দ মালহোত্রা ফাইলে ব্যস্ত ছিলেন। কি ব্যাপার? উনি না দেখেই জিজ্ঞেস করলেন। রামু শান্ত স্বরে বলল, সাহেব, আমি আজ থেকে কাজ ছাড়তে চাই। অরবিন্দ অবাক হলেন, কেন? বেতন কম? না সাহেব, প্রয়োজন মিটে যাচ্ছে, ব্যাস, এখন বাড়ি ফিরতে হবে। উনি বেশি প্রশ্ন করলেন না। হয়তো ওনার আন্দাজ ছিল যে বাড়িতে কি হয়েছে। উনি শেষ মাসের স্যালারি দিলেন আর বললেন, তুমি পরিশ্রমী ছেলে, যেখানেই যাও সততা ছেড়ো না। রামু মাথা নিচু করে ধন্যবাদ জানালো আর ওই বাংলো থেকে বাইরে বেরিয়ে আসলো। ওর পা ভারী ছিল, কিন্তু মন হালকা। ওর মনে হলো যেন ও নিজেকে বাঁচিয়ে নিয়েছে। গ্রামে ফিরে ও মাকে জড়িয়ে ধরল। মা জিজ্ঞেস করলেন, হঠাৎ ফিরে আসলি কেন? রামু সত্যিটা বলল না, শুধু বলল, এখন এখানেই কিছু কাজ করব। ও নিজের পুরনো ল্যাপটপটা ঠিক করালো, যেটা এক শিক্ষক কখনো ওকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন। ইন্টারনেট ক্যাফেতে বসে ও অনলাইন কাজ খোঁজা শুরু করল। ওর অ্যাকাউন্টস আর হিসেব নিকেশে ভালো বুঝছিল। ধীরে ধীরে ছোট দোকানদারদের অনলাইন খাতা সামলাতে লাগল, সাথে গ্রামের কৃষকদের বোঝালো যে কিভাবে তারা তাদের ফসল সরাসরি শহরের গ্রাহকদের কাছে বিক্রি করতে পারে। শুরুটা কঠিন ছিল, অনেক লোক মজা ওড়ালো, আরে শহর থেকে চাকর হয়ে এসেছে, আমাদের বিজনেস শেখাবে। কিন্তু রামু হার মানেনি। ও বিনামূল্যে কাজ করে ভরসা জিতল। কয়েক মাসেই বদল দেখা যেতে লাগল। কৃষকরা সঠিক দাম পেতে লাগল, গ্রামে ওর সম্মান বাড়তে লাগল। ওর কুড়েঘর এখনও ওটাই ছিল, কিন্তু ভেতরে আত্মবিশ্বাসের আলো জ্বলতে শুরু করেছিল। ওদিকে শহরে তুফান চলে এসেছিল। অরবিন্দ মালহোত্রার কোম্পানির ওপর জালিয়াতির অভিযোগ লাগল। মিডিয়ায় খবর চলতে লাগল। জানা গেল যে ওনার পার্টনার কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছে। ব্যাংক নোটিশ পাঠিয়ে দিল। বাড়িতে হানা পড়ল। কাব্যের এনগেজমেন্ট ভেঙে গেল। যেসব বন্ধুদের সাথে ও পার্টি করত, সবাই গায়েব হয়ে গেল। কাব্যের জন্য এসব কোনো দুঃস্বপ্নের মতো ছিল। একদিনও নিজের বাবার অফিসে ফাইল দেখছিল। ও কিছু পুরনো কাগজ পেল, যাতে লাল কলম দিয়ে মোট লেখা ছিল, এই এন্ট্রিগুলো আবার পরীক্ষা করুন, গোলমাল হতে পারে। নিচে ছোট অক্ষরে লেখা ছিল রামু। কাব্যের মনে পড়ল সেই চাকর যে একবার বিলে ভুল ধরে ফেলেছিল। ও অ্যাকাউন্টসে অনেকবার ছোটখাটো ত্রুটি বলেছিল, যেগুলোকে অবহেলা করা হয়েছিল।
তদন্তে সামনে আসলো যে যেসব লেনদেনের রামু প্রশ্ন তুলেছিল ওগুলোই আসলে কেলেঙ্কারির মূল ছিল। যদি ওই সময় ওর কথা মেনে নেওয়া হতো তবে হয়তো আজ এই দিন দেখতে হতো না। কাব্যের কানে নিজেরই শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, নিজের যোগ্যতায় থাকো। ওই রাতেও ঘুমাতে পারল না। প্রথমবার ওর উপলব্ধি হল যে ও যে ছেলেটাকে চাকর ভেবেছিল ও আসলে ওনাদের চেয়ে বেশি বুদ্ধিমান আর সৎ ছিল। সকালেও বাবাকে জিজ্ঞেস করল, ওই ছেলেটা রামু, ওর ঠিকানা আছে? অরবিন্দ ক্লান্ত স্বরে বললেন, শুনেছি নিজের গ্রামে ফিরে গেছে, জানি না এখন কি করে। কাব্য কিছু না বলে গাড়ির চাবি তুলল, কিন্তু আবার থেমে গেল। ওর মনে হল হয়তো এবার বড় গাড়ি নয়, নম্রতার প্রয়োজন। ও সাধারণ সালোয়ার কুর্তা পরল, ড্রাইভারের কাছে গ্রামের ঠিকানা জিজ্ঞেস করল। দীর্ঘ সফর পাড়ি দেওয়ার সময় ওর চোখের সামনে সেই চড়, সেই অপমান বারবার ঘুরছিল। গাড়ি শহর থেকে বেরিয়ে কাঁচা রাস্তায় পৌঁছে গেল। মন্দিরের ঘণ্টার শব্দ শোনা গেল। ড্রাইভার বলল, ম্যাডাম, এটাই হনুমান মন্দির, পেছনের গলিতে ওর বাড়ি হবে। কাব্যর বুক ধড়ফড় করছিল। ও গাড়ি থেকে নামল। কাদাভর্তি গলি, টিনের চাল দেওয়া কুড়েঘর, একটা দরজায় নাম লেখা ছিল রামপ্রসাদ। ও কিছুক্ষণ থমকে থাকল, তারপর ধীরে থেকে দরজা খটখটাল। ভেতর থেকে পায়ের আওয়াজ আসল। দরজা খুলতেই কিছুক্ষণের জন্য সময় যেন থেমে গেল। সামনে সেই মুখটা, সাদা কুর্তা, চোখের গভীরতা, কপালে হালকা ঘামের ফোঁটা। রামু প্রথমে কাব্যকে চিনতে পারল না, তারপর যেই চিনতে পারল ওর মুখে হালকা অবাক ভাব ফুটে উঠল, কিন্তু আওয়াজ শান্ত থাকল। আপনি এখানে? কাব্যর ঠোঁট কাঁপছিল। শহরের সেই তেজস্বী অহংকারী মেয়েটা আজ একদম আলাদা লাগছিল। না মেকআপ, না অহংকার, না চড়া গলা, শুধু ক্লান্ত চোখ আর ভেতর থেকে ভেঙে পড়া মন। চারপাশের কুঁড়েঘর থেকে লোক উকি দিতে লাগল। মন্দিরের ঘণ্টার শব্দ বাতাসে ভাসছিল। কাব্য এক পলক রামুকে দেখল, আর পরের মুহূর্তেই যা হল তা ওখানে উপস্থিত প্রত্যেক মানুষকে স্তব্ধ করে দিল। ও এক ঝটকায় এগিয়ে গেল আর রামুর পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও। ওর গলা কান্নায় বুঝে আসল। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। তুমি সঠিক ছিলে, আর আমরা তোমাকেই ভুল বুঝেছি। গলিতে দাঁড়ানো লোকরা ফিসফাস করতে লাগল। কেউ বলল, আরে, এটা তো শহরের বড় সাহেবার মেয়ে মনে হচ্ছে। কেউ অবাক হয়ে দেখল কোটিপতি মেয়ে, আর ও একটা গরিব ছেলের পাছ হচ্ছে। রামু একদম ঘাবড়ে গেল। ও তখনই ঝুঁকে ওকে তোলার চেষ্টা করল। ম্যাডাম, এ কি করছেন? উঠুন, লোক দেখছে। কাব্য মাথা নাড়ল। আজ আমার কারুর পরোয়া নেই। যেদিন আমি তোমাকে সবার সামনে চড় মেরেছিলাম সেদিনও তো লোক দেখেছিল। আজ আমি সেই ভুলের বোঝা নিয়ে এসেছি। রামুর চোখে পুরনো স্মৃতি ভেসে উঠল, সেই পার্টি, সেই চড়, সেই অপমান। কিন্তু সামনে কাঁদতে থাকা মেয়েটার মধ্যে ও এখন আর সেই অহংকার দেখতে পাচ্ছিল না। রামুর মাও বাইরে চলে আসলেন। উনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? কাব্য হাত জোর করল। আন্টি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আপনার ছেলেকে আমরা কখনো বুঝতেই পারিনি। রামু ধীরে থেকে বলল, ভেতরে আসুন। কুড়েঘর ছোট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এক কোণে ভগবানের ছোট্ট ছবি, অন্যদিকে টেবিলে ল্যাপটপ রাখা ছিল। দেওয়ালে খবরের কাগজের পুরনো কাটিং লাগানো ছিল, রামু টপ করার ছবি। কাব্য চর দিকে দেখল। ওর বিশ্বাস হচ্ছিল না যে এত সাদাসিধেভাবেও এত মর্যাদা থাকতে পারে। কিছুক্ষণ নীরবতা থাকল, তারপর কাব্য ভাঙা গলায় সব জানাল। কোম্পানির ওপর কেস, পার্টনারের ধোকা, ব্যাংকের নোটিশ, বাবার বদনাম, এনগেজমেন্ট ভেঙে যাওয়া, মিডিয়ার কটু কথা। বলতে বলতে ওর গলা বুঝে আসল। আমরা বরবাদ হয়ে গেছি রামু, আর এখন তদন্তে জানা গেছে যে যেসব এন্ট্রিতে তুমি প্রশ্ন তুলেছিলে ওগুলোই আসল কেলেঙ্কারির মূল ছিল। যদি ওই দিন আমরা তোমার কথা শুনে নিতাম তবে হয়তো এই দিন দেখতে হতো না। রামু চুপচাপ শুনতে থাকল। কাব্য আগে বলল, তুমি আমাদের সতর্ক করেছিলে, কিন্তু আমরা তোমাকে তোমার যোগ্যতার কথা মনে করিয়েছিলাম। আজ আমাদের যোগ্যতা সামনে। রামু একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি যা বলেছিলাম ওটা কোম্পানির মঙ্গলের জন্যই বলেছিলাম, আমার কোনো শত্রুতা ছিল না। তবুও তুমি চাকরি ছেড়ে দিলে? কাব্য অনুশোচনার সাথে বলল, চাকরি আমি সম্মানের জন্য ছেড়েছিলাম। রামু শান্ত স্বরে জবাব দিল, দারিদ্র্য মানুষকে ছোট করে না, কিন্তু অপমান তাকে ভেঙে দেয়। কুড়েঘরের বাইরে এখন আরও লোক জড়ো হয়ে গিয়েছিল। সবাই এই দৃশ্য দেখে আবেগপ্রবণ ছিল। কাব্য কাপা কাপা হাতে বলল, তুমি কি আমাদের সাথে চলবে? কোর্টে সাক্ষ্য দেবে? বাবাকে বাঁচানোর একটাই রাস্তা আছে, তোমার কাছে যে সত্য আছে ওটাই। রামু কিছুক্ষণ চুপ থাকল। ওর মা ওর দিকে তাকালেন। ওনার মুখে চিন্তা আর বিশ্বাস দুটোই ছিল। বাবা, যদি তোর সত্য দিয়ে কারোর ঘর বাঁচতে পারে তবে পিছিয়ে যেইস না, মা ধীরে থেকে বললেন। রামু কাব্যর দিকে তাকালো। আমার কাছে কিছু ইমেলের কপি আছে, কিছু পুরনো রেকর্ডও। যখন আমি গোলমাল দেখেছিলাম তখন প্রমাণের জন্য সেভ করে রেখেছিলাম।
আমার ভয় ছিল যে পাছে আমাকেই দোষী না সাব্যস্ত করা হয়। কাব্যর চোখে আশার আলো ফুটে উঠল। মানে এখনও সব ঠিক হতে পারে? রামু সরাসরি জবাব দিল না। সত্য দেরিতে যেতে, কিন্তু যেতে অবশ্যই। কাব্য আবার আবেগপ্রবণ হয়ে পড়ল। আমি তোমাকে কখনো মানুষ ভাবেনি, শুধু একটা চাকর ভেবেছিলাম, কিন্তু আজ তুমিই আমাদের সবচেয়ে বড় সাহারা। রামু হালকা হাসল। আমি আজকেও সেই একই আছি, মন্দিরের কাছে থাকা রামু। তফাৎ শুধু এতটুকু যে এখন আমি নিজের দাম জানি। গ্রামের মুরব্বীরা এগিয়ে আসলেন। একজন বললেন, বাবা, যদি তোর হাতে কারুর ঘর বাঁচতে পারে তবে এটা পুণ্যের কাজ হবে। রামু মাথা নাড়ল। আমি শহরে যাব, কিন্তু একটা শর্ত আছে। কাব্য ঘাবড়ে গেল। যা বলবে মেনে নেব। শর্ত এই যে এই সাহায্য বদলার জন্য হবে না, না আমার জন্য কোনো পুরস্কার, না কোনো এহসান। এটা শুধু মানবতার জন্য হবে। কাব্যর চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। আমি কথা দিচ্ছি। ঠিক সেই সময় ও হঠাৎ আবার ঝুঁকে রামুর পা ছুল। এবার রামু ওকে তখনই ধরে দাঁড় করিয়ে দিল। এখন আর এটা করবেন না, ও বলল। মানুষ সমান হয়, কেউ উপরে নিচে নয়। ওই মুহূর্তে গলিতে দাঁড়ানো অনেক লোকের চোখ ভিজে আসলো। কেউ নিচু স্বরে বলল, আজ সত্য আমিরিকে ঝুঁকিয়ে দিল। রামু নিজের মাকে বলল, আমি বিকেল নাগাদ শহরে যাব, কিছু জরুরি ফাইল তৈরি করতে হবে। কাব্য বাইরে বেরোল। তখন ওর হাঁটাচলায় এখন অহংকার নেই, নম্রতা ছিল। ও কুড়েঘরের দিকে ফিরে তাকালো। ওর প্রথমবার মনে হলো যে আসল আমিরই মার্বেলের মেঝেতে নয়, বরং এরকম ছোট ঘরের সত্যের মধ্যে থাকে। গাড়িতে বসার সময় ওর মন হালকা ছিল। ও জানত লড়াই এখনও বাকি আছে। কোর্ট, প্রমাণ, মিডিয়া, সবার মোকাবিলা করতে হবে, কিন্তু এখনও একা ছিল না। কুড়েঘরের বাইরে দাঁড়ানো রামু আকাশের দিকে তাকিয়েছিল। মন্দিরের ঘণ্টা আবার বেজে উঠল। হয়তো ভগবানও আজ হাসছিলেন। যে ছেলেটাকে কখনো তার যোগ্যতার কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল, আজ সেই সত্যের সাহারা হয়ে দাঁড়িয়েছিল। আর যে মেয়েটা কখনো ওকে চড় মেরেছিল, আজ সেই ওনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সামনের রাস্তা কঠিন ছিল, কিন্তু এখন কাহিনী বদলে গিয়েছিল। পরের দিনই রামু আর কাব্য শহরে পৌঁছাল। সেই শহর, সেই উঁচু অট্টালিকা, সেই ভিড়। কিন্তু এবার পরিস্থিতি বদলে গিয়েছিল। আগে রামু ওই শহরে একজন চাকরের মতো মাথা নিচু করে চলত। আজ সেই সোজা হয়ে দাঁড়িয়েছিল। সত্য ওর সাথে ছিল। অরবিন্দ মালহোত্রা ক্লান্ত হয়ে সোফায় বসেছিলেন, চুল এলোমেলো, মুখে চিন্তার গভীর রেখা। যেই উনি রামুকে দরজায় দেখলেন, ওনার চোখ ভরে আসল। কিছুক্ষণের জন্য উনি শব্দই খুঁজে পেলেন না। বাবা, ওনার গলা বুঝে আসল। আমাদের থেকে খুব বড় ভুল হয়ে গেছে। রামু তখনই এগিয়ে গিয়ে ওনার হাত ধরে নিল। সাহেব, পুরনো কথা ছেড়ে দিন, এখন জরুরি হল সত্যকে সামনে আনা। কোর্টের তারিখ ঠিক ছিল। মিডিয়া আগে থেকেই বাইরে দাঁড়িয়েছিল। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল। কয়েক মাস আগে এই ক্যামেরাই মালহোত্রা পরিবারকে অপরাধী বলছিল। আজ সবার নজর এই নতুন মোড়ে ছিল। কোর্টে যখন রামু সাক্ষ্য দিল, তখন পুরো হল শান্ত হয়ে গেল। ও বিস্তারিতভাবে বলল যে কিভাবে ও অ্যাকাউন্টসে গোলমাল দেখেছিল, কিভাবে ও ইমেলের মাধ্যমে সতর্ক করেছিল, আর কিভাবে ওই এন্ট্রিগুলোকে ইচ্ছা করে অবহেলা করা হয়েছিল। ও নিজের ল্যাপটপ থেকে সব রেকর্ড, ট্রানজ্যাকশনের কপি আর তারিখ পেশ করল। জজ গুরুত্বের সাথে সব শুনলেন। তদন্ত আবার শুরু হল। আসল পার্টনার, যে কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছিল, সে ধরা পড়ল। ধীরে ধীরে সত্য সামনে আসতে লাগল। খবরের কাগজে নতুন হেডলাইন ছাপালো। যাকে চাকর ভাবা হয়েছিল, সেই বেরোল সততার আসল মুখ। মাত্র কয়েক সপ্তাহে কেস পরিষ্কার হয়ে গেল। অরবিন্দ মালহোত্রা ক্লিন চিট পেয়ে গেলেন। ব্যাংকের নোটিশ ফিরে গেল। কোম্পানি আবার দাঁড়িয়ে গেল। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি বদল কাব্যর ভেতরে আসলো। ও এখন আর আগের মতো নেই। ওর গলায় নমনীয়তা চলে আসলো, চলাফেরায় সাদাসিধে ভাব। ও একদিন রামুকে বলল, তোমার জন্য বাবা বেঁচে গেলেন, কিন্তু তার চেয়েও বেশি তুমি আমাকে বদলে দিলে। রামু হাসল, আমি কিছুই করিনি, শুধু সত্যের সাথ দিয়েছি। কাব্য ধীরে থেকে বলল, না, তুমি আমাকে আমার ভুল দেখিয়েছ। আমি মানুষদের টাকা দিয়ে পরিমাপ করতাম। আজ বুঝলাম যে আসল দাম মানুষের নিয়তের হয়। কিছুদিন পর মালহোত্রা পরিবার নিজে রামুর কুড়েঘরে আসল। এবার কোনো লোক দেখানো ছিল না। অরবিন্দজি পুরো গ্রামের সামনে হাত জোড় করলেন। আমি এই ছেলেটাকে কখনো বুঝতেই পারিনি। আজ যদি আমার সম্মান বেঁচে থাকে, তবে ওর কারণে। গ্রামবাসী গর্বের সাথে রামুকে দেখতে লাগল। ওর মায়ের চোখে আনন্দের জল ছিল।
ঠিক তখনই অরবিন্দজি আরও একটা কথা বললেন, যা সবাইকে চমকে দিল। যদি রামু আর ওর মায়ের মঞ্জুর হয়, তবে আমি আমার মেয়ের হাত ওর হাতে দিতে চাই। এই সিদ্ধান্ত কোনো উপকারের বদলে নয়, বরং সম্মানের সাথে। পুরো পরিবেশ একদম শান্ত হয়ে গেল। সবার নজর কাব্যর উপর ছিল। কাব্য বিনা দ্বিধায় বলল, আমি রাজি, কিন্তু একটা শর্তে। সবাই অবাক হল, কি শর্ত? অরবিন্দ জিজ্ঞেস করলেন, এই বিয়ে সমমর্যাদার হবে, না কোনো উপকার, না কোনো দয়া। আমি ওনার সাথে থাকব, ওনার স্বপ্নের সাথে। উনি আমার জন্য চাকর নন, আমার জন্য হিরো। রামু নিজের মায়ের দিকে তাকাল। মা হেসে মাথা নাড়লেন। বাবা, যদি এই মেয়েটা সত্যি বদলে গিয়ে থাকে, তবে এর চেয়ে ভালো বউ আমি পাব না। গ্রামে সাধারণ কিন্তু হৃদয়ে ভরা বিয়ে হল। না 5 স্টার হোটেল, না জাঁকজমক। মন্দিরের প্রাঙ্গণে মণ্ডপ সাজানো হল, সেই হনুমান মন্দির যার ঘণ্টার শব্দের মাঝে রামু ছোটবেলার স্বপ্ন দেখেছিল। যখন কাব্য মালা পড়াল, ওর চোখে গর্ব ছিল, কারণ ও কোনো বড় ঘরের নয়, বরং বড় মনের মানুষের সাথে পথ চলা বেছে নিয়েছিল। বিয়ের পরেও রামু নিজের গ্রাম ছাড়েনি। ও গ্রামে একটা ছোট ট্রেনিং সেন্টার শুরু করল, যেখানে গরিব বাচ্চাদের ফ্রিতে অ্যাকাউন্টিং আর কম্পিউটার শেখানো হতে লাগল। কাব্য নিজের টাকা দিয়ে স্কুলের অট্টালিকা বানাল, কিন্তু নাম রাখল রামু এডুকেশন সেন্টার। ধীরে ধীরে গ্রাম বদলাতে লাগল। বেকার যুবকরা কাজ পেল, কৃষকরা সঠিক দাম পেতে লাগল, আর মানুষ বলতে লাগল, দেখো মানবতার শক্তি কি হয়। একদিন সন্ধ্যায় মন্দিরের সিঁড়িতে বসে কাব্য জিজ্ঞেস করল, যদি ওই দিন আমি তোমাকে চড় না মারতাম, তবে কি আমরা এখানে পৌঁছাতাম? রামু হালকা হাসির সাথে বলল, হয়তো না, কখনো কখনো ব্যথাই মানুষকে মজবুত করে। আজ সেই কুড়ে ঘর, যা কখনো বাধ্যবাধকতার প্রতীক ছিল, সম্মানের বাড়ি হয়ে উঠেছে। মানুষ দূর দূর থেকে এসে রামুর কাছে পরামর্শ নিতে লাগল, আর কাব্য প্রতিবার গর্বের সাথে বলত, ইনি আমার স্বামী। বন্ধুরা, এই কাহিনীর শিক্ষা খুব সহজ। দারিদ্র্য কারোর পরিচয় নয়, পরিস্থিতি মানুষকে ছোট করে না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি তাকে ছোট বা বড় বানিয়ে দেয়। যদি ওই দিন রামু বদলা নেওয়ার কথা ভাবত, তবে হয়তো একটা পরিবার বরবাদ হয়ে যেত, কিন্তু ও মানবতাকে বেছে নিয়েছে, আর ওটাই ওর আসল জয় হয়েছে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি আমাদের আশেপাশে কাজ করা মানুষদের সেই সম্মানের সাথে দেখি যার তারা যোগ্য? আমরা কি কখনো কাউকে তার মর্যাদা দেখে বিচার করি? যদি আপনাদের সামনে কোনো গরিব কিন্তু সৎ মানুষ দাঁড়িয়ে থাকে, তবে কি আপনি তাকে সুযোগ দেবেন? ভাবুন, কারণ জীবন কখন কাকে কোন মোড়ে দাঁড় করিয়ে দেয় কেউ জানে না। যদি আপনাদের এই কাহিনী মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে এটা নিজের বন্ধু আর পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। হয়তো এটা কারোর দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতে আসল আমিরই কি, টাকা নাকি মানবতা? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে এরকমই মন ছুঁয়ে যাওয়া কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ।